হাই, আমরা আগের দিন পড়ছিলাম যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন কী হবে বাড়বে, তার কারণে কী হবে সাইজ কমবে। এবং আমরা কি দেখেছিলাম লেফট থেকে রাইটে গেলে জেড এফেক্টিভ বাড়বে এবং সাইজ কমবে। এইটা আমরা শিখেছিলাম। আজকে আমরা আগের দিন আমরা অ্যাটমিক রেডিয়াস বলেছিলাম, অ্যাটমিক রেডিয়াস। তাহলে আজকে দেখো একটা অ্যাটম এ, তার রেডিয়াসে কি পরিবর্তন হবে, লেফট থেকে রাইটে গেলে রেডিয়াস কমবে, কারণ যে এফেক্টিভ বাড়ছে নিচ থেকে উপর থেকে নিচে নামলে নতুন সেল অ্যাড হওয়ার জন্য রেডিয়াস বাড়বে। এখন একটা অ্যাটম এ যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে সে নেগেটিভলি চার্জ হবে, এটাকে বলা হবে অ্যানায়ন। আর যদি সে একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে, ক্যাটায়ন, তাকে বলবে ক্যাটায়ন। একটা ইলেকট্রন কমলে তাকে ক্যাটায়ন বলা হবে। এখন ভালো করে বোঝার চেষ্টা করো, ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন কম আছে, তাহলে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন কম থাকার জন্য ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কি হবে, ডিক্রিজ করবে। তাহলে সাইজ কি হবে, রিলেটিভলি কম প্রয়োজন হবে, কারণ ইলেকট্রন রিপালশন করতে সাইজ কমে যাবে। হুম। আর এনআর ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন বাড়ছে, ইলেকট্রন সংখ্যা ইনক্রিজ করছে, ইলেকট্রন সংখ্যা ইনক্রিজ করলে কি হবে, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কি হবে, বাড়বে। ইলেকট্রন রিপালশন বাড়লে সাইজ বাড়বে। তাহলে আমরা এইটুকু শিখলাম যে ক্যাটায়নের রেডিয়াস কম হবে নর্মাল অ্যাটমে থাকতে, আর তার থাকতে বেশি হবে অ্যানায়নের সাইজ, কারণ ইলেকট্রন বাড়ছে, ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ইনক্রিজ, তার জন্য সাইজ বাড়বে। এটা তো নর্মাল একটা কমন জেনারেলাইজেশন। এবারে আমরা কোশ্চেন সলভ করার জন্য আমরা সেই একই ট্রিক্স জেড এফেক্টিভ বের করবো। জেড এফেক্টিভ বলতে প্রত্যেকটা ইলেকট্রন কতটা নিউক্লিয়ার চার্জ দ্বারা অ্যাট্রাক্ট হচ্ছে, পজিটিভ চার্জ দ্বারা নেগেটিভ ইলেকট্রন চার্জ অ্যাট্রাক্ট হবে, তার জন্য তারা কাছে সরে আসবে, মানে সংকুচিত হবে অ্যাটম। তাহলে চলো, প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, why cation has smaller size বা রেডিয়াস বলতে পারো। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন যদি ছাড়ে, মেটাল সবসময় মেটাল, সোডিয়াম হচ্ছে মেটাল, মেটালের ইলেকট্রন ছেড়ে দেয়, কেন ছাড়ে সেটা আমরা জিজ্ঞাসা করবো পরে। Na প্লাস হবে। মেটাল কেন ইলেকট্রন ছাড়ে সেটা আমরা পরের ক্লাসে ডিসকাস করবো। মেটাল একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ক্যাটায়ন, অ্যাটম থেকে ক্যাটায়ন হয়ে গেছে। তো প্রথমে আমরা দেখি কতগুলো প্রোটন সংখ্যা কত, প্রত্যেকটা পিসি 7 অ্যাটম আর ক্যাটায়নের প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা নাম্বার অফ প্রোটন। তো সোডিয়াম তো জানো 11, তার অ্যাটমিক নাম্বার মানে 11টা প্রোটন থাকবে, একটা ইলেকট্রন, ইলেকট্রন ছেড়ে দিয়েছে কিন্তু প্রোটন সেম থাকবে, প্রোটন সংখ্যা কোনো পরিবর্তন হবে না। আর নাম্বার অফ ইলেকট্রন কতগুলো করে থাকবে, অ্যাটমের তো সেম, অ্যাটমের নিউট্রাল, অ্যাটম হচ্ছে নিউট্রাল, তো সেম সংখ্যক প্রোটন সংখ্যক ইলেকট্রন থাকবে। একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে মানে কমে যাবে, তাহলে 10 হয়ে যাবে ইলেকট্রন। এবার আমাকে দেখতে হবে যে ইফেক্টিভ কতটা অ্যাট্রাকশন পাচ্ছে, মানে প্রত্যেকটা বলতে প্রত্যেকটা ইলেকট্রন কতটা পজিটিভ চার্জ এক্সপিরিয়েন্স করছে, পি বাই ই করলাম। কেন একটু ভালো করে বোঝার চেষ্টা করো, প্রোটনের হচ্ছে পজিটিভ চার্জ, তার নিউক্লিয়াসের
যে পজিটিভ চার্জ, তাহলে টোটাল করতে পারো, টোটাল প্রোটন যতগুলো থাকবে ততটা হচ্ছে নিউক্লিয়ার চার্জ। তো প্রত্যেকটা ইলেকট্রন কতটা নিউক্লিয়ার চার্জ পাচ্ছে, মানে প্রত্যেকটা প্রোটন কটা, সরি প্রত্যেকটা ইলেকট্রন কতটা পজিটিভ চার্জ পাচ্ছে, তাহলে প্রোটন সংখ্যা ডিভাইডেড বাই ইলেকট্রন সংখ্যা। তাহলে 11/11, তো আমি বলতে পারি, একটা আনুমানিকভাবে বলতে পারি যে প্রত্যেকটা ইলেকট্রন প্রায় 1 ইউনিট করে পজিটিভ চার্জ এক্সপেরিয়েন্স মানে অনুভব করছে। আর এখানে কত হচ্ছে, 11টা প্রোটন, 10টা ইলেকট্রন। তাহলে প্রত্যেকটা ইলেকট্রন কত করে পজিটিভ চার্জ এক্সপেরিয়েন্স করছে, 1.1। তাহলে কি হচ্ছে, আমরা এখন দেখলাম ক্যাটায়নের ক্ষেত্রে কি হচ্ছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে। তাহলে আমরা বলতে পারবো নিউক্লিয়াস এটার মধ্যে অ্যাট্রাকশন বাড়বে, তাহলে সাইজ কমবে। আরেকটা রয়েছে যে ইলেকট্রন কমে গেছে, তো ইলেকট্রন রিপালশন কমে যাবে, কারণ সাইজ বাড়বে, সাইজ ছোট হবে, কি বাড়বে হচ্ছে ইলেকট্রন রিপালশন কমে যাওয়ার জন্য সাইজ ছোট হয়ে যাবে। কারণ জেড এফেক্টিভ দিয়ে ব্যাখ্যা করতে পারি, জেড এফেক্টটাই মেন, এটাই তোমাকে মাথায় রাখতে হবে, এটাই কাজে লাগাতে হবে। প্রত্যেকটা ইলেকট্রন কতটা পজিটিভ চার্জ এক্সপিরিয়েন্স করছে, অনুভব করছে, প্রত্যেকটা ইলেকট্রন ভাবে কটা করে প্রোটন পড়ছে। এখানে প্রত্যেকটা ইলেকট্রন একটা করে প্রোটন পাচ্ছে, মানে 1+ ইউনিট করে পাচ্ছে অ্যাট্রাকশন। এখানে একটু বেড়ে গেছে, 1.1 হচ্ছে বেশ গ্রেটার দেন একের থাকতে। তাহলে ক্যাটায়নের সাইজটা ছোট হচ্ছে জেড এফেক্টিভ বাড়ার কারণে। তাহলে পার ইলেকট্রন চার্জ ইনক্রিজ হচ্ছে, মোর অ্যাট্রাকশন, তাহলে সাইজ ডিক্রিজ করবে। কনসেপ্ট কি, কনসেপ্ট বা শর্ট ট্রিক্স, লস অফ ইলেকট্রন, জেড এফেক্টিভ পার ইলেকট্রন ইনক্রিজ, তার কারণে রেডিয়াস ডিক্রিজ। বুঝতে পারলে, ক্যাটায়নের সাইজ সবসময় আর ক্যাটায়ন ছোট হবে আর অ্যাটম থাকতে। বুঝতে পারলে, ক্যাটায়নের রেডিয়াস সবসময় ছোট হবে নর্মাল অ্যাটমে থাকতে। এর প্রশ্ন হচ্ছে why anion is larger, অ্যানায়নের সাইজ কেন বেশি হয়, মানে আর সবসময় ক্যাটায়নের সাইজ কম হবে, তারপরে অ্যাটম, তারপর হবে অ্যানায়ন। তাহলে অ্যানায়নের সাইজ কেন বেশি হচ্ছে, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা দেখি, তো ফ্লুরিনকে একটা ইলেকট্রন দাও, ফ্লুরিন একটা ইলেকট্রন নেবে, ফ্লুরিন নন মেটাল ইলেকট্রন নেবে, সে অ্যানায়ন কনভার্ট হবে, একটা ইলেকট্রন বেশি হয়ে যাওয়ার জন্য মাইনাস চার্জ চলে আসছে। একই রকম ভাবে নাম্বার অফ প্রোটন কতগুলো আছে, ফ্লুরিনের নাম্বার অফ প্রোটন সংখ্যা কত, 9, অ্যাটমিক নাম্বার 9, প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকবে। নাম্বার অফ ইলেকট্রন কত, 9, একটা ইলেকট্রন তো নিয়েছে, তাহলে কত হবে, 10 হয়ে যাবে, ইলেকট্রন সংখ্যা 10 হয়ে যাবে। তাহলে জেড এফেক্টিভ মানে প্রোটন পার ইলেকট্রন কতগুলো প্রোটন আছে, তো 9/9, এখানে প্রত্যেকটা ইলেকট্রন একটা করে প্রোটনের পজিটিভ চার্জ এক্সপিরিয়েন্স করবে। এখানে টোটাল 10টা ইলেকট্রন আছে, সরি এখানে 9টা প্রোটন আছে, 10 জন ভাগ করবে, 10 জন ইলেকট্রন ভাগ করে নেবে, 10 জন ইলেকট্রন ভাগ করলে প্রত্যেকের ভাগে 0.9 পড়বে, তাহলে কি হচ্ছে, কম পড়ছে। তা যখন আমরা নেগেটিভ করলাম তখন কি হচ্ছে, ইলেকট্রন সংখ্যা কি হচ্ছে, বাড়ছে। যখন আমরা অ্যানায়ন করলাম সেখানে ইলেকট্রন সংখ্যা বাড়ছে, ইলেকট্রন সংখ্যা ইনক্রিজেস, এবং ইফেক্টিভ নিউক্লিয়াস চার্জ কি হচ্ছে, কমছে। আকর্ষণ অ্যাট্রাকশন কি হচ্ছে, অ্যাট্রাকশন কমছে, তাহলে সাইজ বাড়বে। একটা জিনিস বলতে পারি, সাইজ বাড়বে একটা কারণ হচ্ছে ইলেকট্রন রিপালশন বাড়ছে। ইলেকট্রন রিপালশন বাড়ার জন্য যে সাইজ বাড়ছে, তো বুঝতে পারছো অ্যানায়নের সাইজ বেশি হবে। তোমরা ক্লিয়ার করলাম ক্যাটায়নের সাইজ, তারপরে অ্যাটমের সাইজ, তারপরে অ্যানায়নের সাইজ। আর এটাই হচ্ছে মেন, পার ইলেকট্রন কতগুলো প্রোটন আছে, প্রোটন চার্জ পাচ্ছে, প্রতিটা ইলেকট্রন কতটা পজিটিভ চার্জ পাচ্ছে, মানে কি প্রত্যেকটা ইলেকট্রন কতটা পজিটিভ চার্জ পাচ্ছে, মানে
কত জোরে কত টাইটলি বাঁধা আছে, টাইটলি অ্যাট্রাক্ট করা আছে, ইলেকট্রনগুলো কত টাইটলি হোল্ড করা আছে। যত বেশি অ্যাট্রাকশন হবে জেড এফেক্ট, যত বেশি তত বেশি অ্যাট্রাকশন হবে, সাইজ কমবে। তাহলে কি জেড এফেক্টিভের সাথে একই রকম ব্যাপার, সাইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু জেড এফেক্টিভ। জেড এফেক্টিভ যত বেশি হবে সাইজ তো কম হবে, সিম্পল ব্যাপার। আর জেড এফেক্টিভ সমান তোমরা এখন পড়িয়ে দিলাম, জেড এফেক্টিভ মানে প্রোটন বাই ইলেকট্রন কাউন্ট করবে, প্রোটন বাই ইলেকট্রন রেশিও কাউন্ট করবে। যদি প্রোটন বাই ইলেকট্রন রেশিও কমতে থাকে তাহলে কি সাইজ বাড়তে থাকবে। এবারে চলো এটা ফর্মুলা, তোমরা মাথায় রাখবে এটা। এবারে চলো আইসো ইলেকট্রনিক প্রিসিস। আইসো ইলেকট্রনিক্স প্রিসিস আইসো ইলেকট্রনিক প্রিসিস হচ্ছে সেম নাম্বার অফ ইলেকট্রন বাট প্রোটন ডিফারেন্ট হবে। শুধুমাত্র ইলেকট্রনিক্স আইসো ইলেকট্রনিক মানে সেম ইলেকট্রন হবে বাট ডিফারেন্ট নাম্বার অফ প্রোটনস। বুঝলাম, সেম নাম্বার অফ ইলেকট্রন হবে। চলো দেখা যাক কতগুলো আইসো ইলেকট্রনিক প্রিসিসের উদাহরণ। প্রথম উদাহরণ হচ্ছে O2 মাইনাস, তার সাথে M মাইনাস, Na প্লাস, Mg2 প্লাস। এগুলো কোশ্চেন, এই কোশ্চেনগুলো তো প্রত্যেকটা পরীক্ষাতেই আসবে। তাহলে দেখে নিই প্রথমে তাদের ইলেকট্রন সংখ্যা সমান কিনা, প্রত্যেকটা ইলেকট্রন সংখ্যা সমান কিনা। অক্সিজেনের কত হয়, অ্যাটমিক নাম্বার 8। আগে প্রোটনটা কাউন্ট করলে তোমরা বুঝতে পেরেছো, প্রোটন হচ্ছে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, প্রোটিনের 9, 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13। দুটো ইলেকট্রন বেশি আছে তো 2 মাইনাস মানে দুটো ইলেকট্রন বেশি আছে তাহলে হবে 10। একটা ইলেকট্রন বেশি আছে, প্রোটন 9 মানে ইলেকট্রন 9, তার সাথে একটা প্রোটন সরি একটা ইলেকট্রন যোগ হবে কারণ মাইনাস চার্জ আছে, তাহলে 10। প্রোটন সংখ্যা 11 মানে ইলেকট্রন সংখ্যা হবে 11, কিন্তু যেহেতু পজিটিভ চার্জ আছে একটা ইলেকট্রন বেড়ে যাবে, 11 মাইনাস 1 তাহলে কত হবে 10। এখানে একই রকম 12টা প্রোটন থাকছে মানে 12টা ইলেকট্রনও থাকবে, কিন্তু যেহেতু +2 চার্জ তার 2 বিয়োগ হবে 10, 13 মাইনাস 3 10। তাহলে দেখতে পেলে প্রত্যেকটা পিসিস হচ্ছে আমাদের আইসো ইলেকট্রনিক, বুঝতে পারলো। এবার রেডিয়াস কম্পেয়ার করতে হবে, আয়নিক রেডিয়াস। রেডিয়াস মানে ওই নিউক্লিয়াস থেকে সব থেকে বাইরের যে ইলেকট্রনটা তার যে ডিস্টেন্স, এটাকে রেডিয়াস বলা হচ্ছে। তাহলে রেডিয়াস কম্পেয়ার করার জন্য সে একই ফর্মুলা ইউজ করতে হবে। বের করো জেড এফেক্টিভ। জেড এফেক্টিভ সমান প্রোটন, প্রতিটা ইলেকট্রন কতটা প্রোটন চার্জ পাচ্ছে, কতটা পজিটিভ চার্জ পাচ্ছে। তাহলে ভালো করে লক্ষ্য করো, প্রোটন সংখ্যা হচ্ছে 8 ডিভাইডেড বাই টোটাল ইলেকট্রন 10, তো সবাই 10 দিয়ে ভাগ হয়ে যাবে, সবার হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা সমান। এবার প্রোটন সংখ্যা এর 9, 11, 12, 13। দেখো সুন্দরভাবে আমি কিভাবে বোঝাচ্ছি, 9, 8 পয়েন্ট সরি। আমরা একটু জিনিস শিখবো এবং সেটাকে কাজে লাগাবো সবসময়। দেখো একটু কি ফর্মুলা শিখেছিলাম, জেড এফেক্টিভ সাথে সাইজ, সাইজ হচ্ছে সাইজ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু জেড এফেক্টিভ। জেড এফেক্টিভ যত বড় সাইজ কমবে তাহলে দেখো এদিকে কি হচ্ছে, জেড এফেক্টিভ বাড়ছে, 0.8 থেকে 1.3 হচ্ছে, মানে জেড এফেক্টিভ বাড়ছে, তাহলে কি হবে সাইজ কমবে। তাহলে সব থেকে সাইজ কার কম হবে, সব থেকে সাইজ ছোট্ট হবে, সব থেকে ছোট হবে অ্যালুমিনিয়াম 3 প্লাস, সব থেকে ছোট হবে অ্যালুমিনিয়াম 3 প্লাস, তারপরে হবে ম্যাগনেসিয়াম 2 প্লাস, তারপরে সোডিয়াম প্লাস, তারপরে ফ্লোরিন প্লাস, তারপরে O2 মাইনাস। এখানে কিন্তু ভুল করে এরকম করে দেবো না যে বেশি মাইনাস চার্জ মানে বেশি সাইজে বড় হবে, সেটা নাও হতে পারে, বাট হতেও পারে না হতে পারে, কিন্তু সবসময় তোমাকে ফোকাস করতে হবে এইটাতে ফোকাস করতে হবে। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ পার ইলেকট্রন কতটা পজিটিভ চার্জ এক্সপিরিয়েন্স করছে এটা বের করতে হবে, বুঝলে তো। প্রোটন বাই ইলেকট্রন রেশিও বের করতে হবে, এবং প্রোটন বাই রেশিও সেটাকে জেড এফেক্টিভ বলা হচ্ছে। তাহলে সাইজ হবে ইনভার্সলি প্রপোর্শনাল টু জেড এফেক্টিভ বা অর ইনভার্সলি প্রপোর্শনাল টু পি বাই ই। বেশি বাহাদুরি করতে যাবে না, শুধু জেড এফেক্টিভ বের প্রথমে পি বাই ই বের করবে, তারপরে লাগাবে এটা, যে যত পি বাই ইর ভ্যালু বাড়তে থাকবে সাইজ তত কমতে থাকবে, যত জেড এফেক্টিভ বাড়ে সাইজ তত কমতে থাকবে। হলো,
সিম্পল একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। আরো সহজ করে আমরা কি দেখলাম, একটা জিনিস আমরা লক্ষ্য করো তো, প্রোটন সংখ্যা বাড়ছে, সবার তো ইলেকট্রন সংখ্যা সেম, তাহলে প্রোটন সংখ্যা যত বাড়ছে, প্রোটন সংখ্যা যত বাড়ছে সাইজ তো কমছে, তো প্রোটন নাম্বার অফ প্রোটন বাড়লে সাইজ কমবে। বুঝতে পারছো, নাম্বার অফ প্রোটন বাড়ছে, দেখো নাম্বার অফ প্রোটন বাড়ছে সাইজ কমছে, তাহলে কনসেপ্টটা শেখা ভালো করে, যে মোর প্রোটন, যত প্রোটন বাড়বে তো কি হচ্ছে, আমরা কি দেখলাম, যত দিক থেকে দিকে যাচ্ছে প্রোটন বাড়ছে এবং জেড ইফেক্টিভ বাড়ছে, তাহলে হায়ার জেড ইফেক্টিভ। বেশি অ্যাট্রাকশন হলে নিউক্লিয়াস নিজের দিকে ইলেকট্রন টেনে নেবে, তাহলে স্মলার রেডিয়াস। বুঝতে পারলে, স্মলার রেডিয়াস হবে। তাহলে জাস্ট কাউন্ট প্রোটন, মোর প্রোটন, স্মলার রেডিয়াস। প্রোটন সংখ্যা বেশি হলে রেডিয়াস কমে যাবে, কারণ জেড ইফেক্টিভ বেশি হচ্ছে, অ্যাট্রাকশন বেশি হবে। বুঝতে পারলে, লাস্ট এক্সাম্পল ভালো করে বোঝার চেষ্টা করো, N3 মাইনাস O2 মাইনাস F মাইনাস, সিম্পল ট্রিক্স ইউজ করো, মোর প্রোটন কাউন্ট করো প্রথমে। নাম্বার অফ প্রোটন মানে কি, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাইট্রোজেন কত, অ্যাটমিক নাম্বার 7, অক্সিজেন কত 8, প্রোটিনে কত 9। তাহলে আমি এখন উত্তর পেয়ে গেছি। উত্তর কি পেয়েছি, প্রোটন, প্রোটন বাড়ছে সাইজ কমবে, তাহলে প্রোটিনের সাইজ সব থেকে কম হবে, N3 মাইনাস সবচেয়ে সাইজ বেশি। আরেকটা জিনিস কি, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, রিপালশন বাড়ছে, দেখো তিনটে ইলেকট্রন বেশি আছে, এখানে দুটো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তো বেশি ইলেকট্রন, বেশি নেগেটিভ চার্জ মানে বেশি ইলেকট্রন যোগ হয়, তিনটে ইলেকট্রন যোগ হওয়ার জন্য তিনটে মাইনাস চার্জ রয়েছে, তো ইলেকট্রন রিপালশন হচ্ছে। আর যদি একদম যুক্তিগতভাবে করতে চাও, তাহলে ইলেকট্রন কত, ইলেকট্রন হচ্ছে কত 10, 7 + 3 8 + 2 10, 9 + 1 10। বুঝতে পারলে, তাহলে জেড ইফেক্টিভ বের করো, জেড ইফেক্টিভ P/E, প্রোটনের ভ্যালু আগে, ইলেকট্রন ভ্যালু কত 10, সেম ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক হচ্ছে সেম সংখ্যক, 10টা করে ইলেকট্রন আছে, তাহলে এখানে প্রোটন সংখ্যা কত 7 8 9, তাহলে 0.7 0.8 0.9। বুঝতে পারলে, তাহলে কি হচ্ছে, আমি এদিকে যত যাচ্ছি জেড ইফেক্টিভ বাড়ছে, সাইজ কি হবে কমবে। বুঝতে পারলে, সিম্পল ব্যাপার, ট্রিক শিখেছি, লজিক শিখেছি, কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছি, এটা হচ্ছে ট্রিক্স। আইসোলেটেড ডেফিনেশন বলেছি, এটা হচ্ছে তোমাদের লজিক, জেড ইফেক্টিভ যেটা শিখালাম সেটা হচ্ছে লজিক, সো এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। লাস্টে ট্রিক্স বলেছি, এখানে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছি। তো এবার দেখো আমরা কয়টা কোশ্চেন সলভ করবো ফটাফট। বলছে হুইচ হ্যাজ দ্য স্মলেস্ট রেডিয়াম শুড, সিম্পল ব্যাপার, প্রোটন কাউন্ট করো, প্রোটন সংখ্যা কত, সোডিয়ামের 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকনের কত 14। তো সিম্পল ট্রিক্স ফলো করো, নিচের দিকে যত নামছো প্রোটন বাড়ছে মানে জেড ইফেক্টিভ বাড়ছে মানে সাইজ কম হবে, তাহলে স্মলেস্ট রেডিয়াস কোনটা হবে, সিলিকন প্লাস। প্রত্যেকে বলছি জেড ইফেক্টিভ বের করে মিলিয়ে নেবে, পি বাই ই বের করে নেবে, সাইজ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল জেড ইফেক্টিভ, এটা করেও মিলিয়ে নেবে, আর আমরা ট্রিক্স দিয়ে ফলো, ট্রিক্সের বেসিস, এটা ট্রিক্সের বেসিসে আমরা কিন্তু সলভ করে দিলাম মুহূর্তের মধ্যে কোশ্চেন। তো যে কারেক্ট অর্ডার সাইজই হবে, এটা এরকম ভুল করেছে, সাইজ হবে এটা, কারেক্ট অর্ডার অফ সাইজ সবসময় আমরা বলে দিয়েছি, ক্যাটায়ন সব থেকে ছোট হবে, সিম্পল ব্যাপার, প্রথমে ক্যাটায়ন সব থেকে ছোট হবে, তারপরে হবে অ্যাটম, তারপরে হবে অ্যানায়ন, তাহলে আবার কি, ক্যাটায়ন সব থেকে ছোট হবে, সিএল প্লাস হবে, তারপরে সিএল হবে, তারপরে সিএল মাইনাস হবে, সিম্পল ভাবে পড়ানো হয়েছে, দেখো যেগুলো পড়ানো হয় সেগুলো থেকে কোশ্চেন আসবে। লার্জেস্ট স্পিসিস মানে সব থেকে সাইজ বড় কার, সাইজ সব থেকে লার্জ কার, আচ্ছা ঠিক আছে, প্রোটন বের করো, প্রোটন নাম্বার 11 11
12 13, তাহলে সব থেকে ছোট কি হবে? প্রোটন নিচের দিকে বাড়ছে, কি প্রোটন বাড়ছে, প্রোটন বাড়ছে, তাহলে সাইজ কমবে, সাইজ কমে সব থেকে ছোট হবে এইটা। প্রথমে সব থেকে ছোট হবে অ্যালুমিনিয়াম 3, তাহলে সব থেকে অ্যালুমিনিয়াম 3 প্লাস সব থেকে ছোট হবে, তারপরে বড় হবে ম্যাগনেসিয়াম 2 প্লাস, তারপরে বড় হবে Na প্লাস, তারপরে বড় হবে Na, তারপরে ছোট হবে সব থেকে Na, কারণ ক্যাটায়ন, এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যাটম, ক্যাটায়নের সাইজ সবসময় ছোট হয়। সোডিয়াম কথা যেন ছিল, হ্যাঁ সব থেকে ছোট হবে অ্যাটমে থাকলে, তাহলে অ্যাটম সব থেকে লার্জেস্ট হবে অ্যাটম, সোডিয়াম হবে উত্তর। বুঝতে পারলে, সোডিয়াম সব থেকে হবে লার্জেস্ট সাইজ হচ্ছে সোডিয়াম। কোশ্চেন 4 দেখো, সিম্পল ব্যাপার, তোমরা যদি কনসেপ্ট শিখে যাওয়া, বেসিকটা যদি ক্লিয়ার রাখো, তাহলে ট্রিক্স গুলো তোমাদের মানে ট্রিক্সটা যদি তুমি সেই মুহূর্তে গন্ডগোল করে ফেলো, কিন্তু সেটাকে আবার তুমি ঘুরে বানাতে পারবে। তুমি যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো করে না তৈরি করো, তাহলে তুমি যে ট্রিক্সটা ধরে প্রশ্ন সলভ করবে, সেই ট্রিক্সটা কিন্তু যদি গড়বড় করে দাও, সেটা কিন্তু তুমি রিচেক করতে পারবে না। তার জন্য আন্ডারস্ট্যান্ডিং সবচেয়ে বেশি, প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। হতে পারে তুমি কোশ্চেন বড় করে সলভ করে দিচ্ছ, কষে কষে সলভ করে দিচ্ছ, কোনো ব্যাপার নয়, সঠিক হতে হবে। আচ্ছা, তো বুঝতে হবে কি কোশ্চেন সলভ সঠিক হতে হবে। তাহলে কি বুঝলাম আমরা এতক্ষণ ধরে? হুম, ঠিক আছে, চলো তাহলে পর কোশ্চেনটা কি বলছে, অ্যারেঞ্জ, এদেরকে সাইজ হিসেবে অ্যারেঞ্জ করতে হবে। আচ্ছা, তো নর্মালি তুমি যদি দেখো S2 মাইনাস, যত বেশি নেগেটিভ চার্জ হবে তত সাইজ বাড়ে, আর যত বেশি পজিটিভ চার্জ হয় তত সাইজ কমে, মানে যত বেশি পজিটিভ চার্জ হবে তত সেটা জেড ইফেক্ট বাড়ে, মানে এদিকে জেড ইফেক্টটা বাড়বে, তা দেখেই বলে দেওয়া যায়। তো ক্যালসিয়াম প্লাস সব থেকে ছোট হবে, কিন্তু তোমরা ধীরে ধীরে বের করার চেষ্টা করবে। প্রথমে নাম্বার অফ প্রোটন, সালফার হচ্ছে অক্সিজেন, সালফার আর 16, সালফার 16, ক্লোরিন হচ্ছে 17, পটাশিয়াম হচ্ছে 19, আর ক্যালসিয়াম হচ্ছে 20। তো প্রোটন সংখ্যা দিয়ে মিলে যাচ্ছে, নিচের দিকে প্রোটন বাড়ছে, নিচের দিকে প্রোটন বাড়ছে, মানে সাইজ কম হবে, সাইজ কম হবে, নিজের দিকে প্রোটন বাড়ছে মানে সাইজ, প্রোটন বাড়ছে তার সাইজ কম হবে। তো ওই মতো এখান থেকে বলে দিতে পারবে ক্যালসিয়াম 2 প্লাস সব থেকে বেশি সাইজ হবে। আর তোমরা জেড বাই জেড ভ্যাক্টরি বের করে চেষ্টা করো, সবসময় সলভ করবে। পি বাই, প্রথমে প্রোটন সংখ্যা, তারপর নিচে ইলেকট্রন সংখ্যা, তাও সবাই সেম আইসো ইলেকট্রনিক। আর 16টা প্রোটন আছে, আর দুটো এক্সট্রা ইলেকট্রন যোগ হবে, তাহলে 18, 17 প্লাস 1 করলে 18, 19 থেকে একটা ইলেকট্রন বিয়োগ করলে 18, 20 থেকে দুটো ইলেকট্রন বিয়োগ করলে 18। কোশ্চেনগুলো সলভ করবে নিজে থেকে, না বুঝতে পারলে আমাকে পাঠাবে। হোমওয়ার্কে থাকলো কোশ্চেন, হোমওয়ার্ক কোশ্চেন 4, 4-এর কোশ্চেনের সলভ করে তোমরা পাঠাবে। কি বেসিসে সলভ করবে? জেড এফেক্টিভ দিয়ে বের করবে, জেড এফেক্টিভ সমান পি বাই, এই বেসিসে তোমরা বের করে আমাকে বোঝাবে যে কেন সালফার 2 মাইনাস সব থেকে সাইজে বড়। বুঝতে পারলে? আর এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আমরা ডিসকাস করেছি। আর কোশ্চেন হোমওয়ার্ক থাকলো কোশ্চেন 5, একটা কোশ্চেন আর একটা হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক কোশ্চেন 5। এই কোশ্চেনটা একই রকম ভাবে জেড ইফেক্টিভের সাহায্যে, আইসোইলেকট্রনিক জেড ইফেক্টিভ সাহায্যে পি বাই ই করে আমাকে এই অর্ডারটা এক্সপ্লেন করবে যে কেন N3 মাইনাস সব থেকে সাইজে বড়। তো আমাদের শেষ আয়নিক রেডিয়াস শেষ। এরপর দিয়ে আমরা শুরু করবো আয়নাইজেশন এনার্জি কি, আয়নাইজেশন এনার্জি। তো আমরা ফটাফট পিরিয়ডিক টেবিল শেষ করে দেবো, তারপর কেমিক্যাল বন্ডিং কয়টা ভালো গুরুত্বপূর্ণ জায়গায় এক্সপ্লেন করে করে দিলে আমাদের বেসিক কেমিস্ট্রি ফাউন্ডেশনে তৈরি হয়ে যাচ্ছে। অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, প্রপার্টিস আর কেমিক্যাল বন্ডিং, তারপর আমরা অর্গানিক চলে যাব। তো আমরা দেখা করছি তাহলে পরের ক্লাসে, বাই।